প্রিয় দর্শক, ইউএসএ নিউজ অনলাইন ডট কমের নিয়মিত আয়োজন ইউএসএ নিউজ অনলাইন জার্নাল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকওয়াত সেলিম। আজ ইউএসএ নিউজ অনলাইন জার্নালের 511তম পর্ব। এ পর্ব অতিথি বাংলাদেশি আমেরিকান কিডনি বিশেষজ্ঞ ডাক্তার হুমায়ুন কবির এমডি। আপনাকে স্বাগত। দর্শক, আমাদের আজকের অতিথি তিনি কিডনির বিশেষজ্ঞ, যুক্তরাষ্ট্র টেক্সাসের সেই সেবা দিয়ে যাচ্ছেন। টেক্সাসের ইউএস রেনাল কেয়ারের মেডিকেল ডিরেক্টর, বেইলর মেডিকেল সেন্টারের ইরভিং কনসালটেন্ট, ডিপ্লোমেট আমেরিকান বোর্ড অফ ইন্টারনাল মেডিসিন এবং ডিপ্লোমেট আমেরিকান বোর্ড অফ নেফ্রোলজি। আমরা আজ তার কাছ থেকে জানবো আমাদের এই করোনাকালে কিডনি রোগের চিকিৎসা সেবা নিয়ে কথা বলবো। আমি প্রথমে হুমান ভাই, আপনি বাংলাদেশিদের অবশ্যই গর্ব। আমরা জানতে চাইবো যে যুক্তরাষ্ট্রে আপনি কখন আসেন, আসার আগে বাংলাদেশে কি করছে সে বিষয়ে একটু সংক্ষেপে যদি শুরু করেন, এবং এখানকার অনেক পড়াশোনা করেছেন, অনেক ডিগ্রি নিয়েছেন, আমরা সে বিষয়ে সংক্ষেপে। ধন্যবাদ শাকওয়াত ভাই আপনার সময়ের জন্য। আমি বাংলাদেশে এইচএসসি পাশ করেছি সিলেট ক্যাডেট কলেজ থেকে, তারপরে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করলাম। আমেরিকা আসার পথে আমি লন্ডনে এমআরসিপি পরীক্ষা দিলাম পার্ট 1, তারপরে আমেরিকা এসে 99-এ আসলাম। তারপরে তো এখানে কিছু পরীক্ষা দিতে হয়, সেগুলো কমপ্লিট করলাম। তারপরে ক্যান্সাস ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার, ওইখানে ইন্টারনাল মেডিসিন এমডি করলাম। তারপরে নেফ্রোলজি এন্ড হাইপারটেনশন এমডি করলাম, এই আর কি। তারপরে তো অ্যালাবামা অ্যাটলান্টা হয়ে এখন ডালাসে বেইলর মেডিকেল সেন্টারে আছে। আমরা জানি যে বাংলাদেশ থেকে অনেকে আসেন, অনেক ডাক্তারও আসেন। আসার পরে অনেকে আসলে আপনারা যেরকম এখানে মূল পেশায় এবং অত্যন্ত কৃতিত্বের সাথে কাজ করে যাচ্ছেন, আবার কেউ কেউ সেই বিষয়টাতে আসলে এখানে এসে সেই পেশায় হয়তো থাকতে পারেন না, বা এখানে এই পেশায় ভালো করতে পারেন। এই বিষয়টা একটু বলেন আসলে এখানে কিভাবে বাংলাদেশ থেকে যারা আসবেন, বাংলাদেশ থেকে মেডিকেল পড়াশোনা শেষ করে এমবিবিএস পাস করার পর এখানে আসার পর আসলে কিভাবে সেই শুরু করাটা, কি পরামর্শ দিবেন? এইখানে তো আসলে আমাদের বাংলাদেশের মেডিকেল কলেজের স্ট্যান্ডার্ড বেশ ভালো। আমরা যারা বাংলাদেশ থেকে পড়াশোনা করে আসছি, মেডিকেল কলেজগুলোর যে স্ট্রাকচার সেটা হয়তো কিছুটা এদিক সেদিক আছে কারিকুলামের দিক থেকে, সব দিক থেকে, কিন্তু আমাদের ট্রেন্ডটা এখানে একটু ডিফারেন্ট হয়ে গেছে, যেটা আমি ফিউচার যারা আসবে বা এখনো যারা আসতেছে তাদেরকে আমি যেটা বলতে যাচ্ছি, নেভার লুজ দ্য হোপ। বাংলাদেশের ফিজিশিয়ানরা প্রথমে এসে এটাকে খুব কঠিন একটা সিচুয়েশন মনে করে অন্য রাস্তা খোঁজা শুরু করে, বিকল্প কি ব্যবস্থা আছে, ডাক্তারি না করে অন্য কি করা যায়। এই জিনিসটা আমি ইন্ডিয়ান পাকিস্তানি ফিজিশিয়ানদের মধ্যে দেখি নাই। ওরা যতজন আসে তাদের অনেক একটা ভালো পার্সেন্টেজ, অলমোস্ট 60-70% কিন্তু ওরা ডাক্তারিতে ঢুকে যায়। আমাদের বাংলাদেশে সেই পার্সেন্টেজটা খুবই কম, 5-10%। সেটা হচ্ছে কনফিডেন্স নিয়ে যদি প্রিপারেশন, একটা ডিপ প্রিপারেশন নেওয়া যায়, তাহলে এই জিনিসগুলো চ্যালেঞ্জিং, স্টেপস গুলো চ্যালেঞ্জিং, পরীক্ষাগুলো খুব কঠিন, কিন্তু মানুষই তো পাশ করতেছে। যদি ইন্ডিয়ান ফিজিশিয়ানরা পাশ করতে পারে, পাকিস্তানি ফিজিশিয়ানরা পাশ করতে পারে, আমার বাংলাদেশের ফিজিশিয়ানরা অনেক ট্যালেন্টেড। ওদের ফোকাস থাকতে হবে ক্লিনিক্যাল ক্যারিয়ারের দিকে। ওরা ক্লিনিক্যাল ক্যারিয়ার না করে অল্টারনেটিভ যখন খুঁজতে যায়, তখন ক্যারিয়ার প্যাথ থেকে সরে এসে ভেরি কম্পিটিটিভ ফিল্ড। ক্লিনিক্যাল টাচ না থাকলে ইভেনচুয়ালি একটা লম্বা গ্যাপ হয়ে গেলে ভালো স্কোর থাকলেও ঢুকা মুশকিল হয়। এটা হচ্ছে ওদের তরফ থেকে। এই ট্রেন্ডটা আমি কানাডাতেও দেখছি, যে বাংলাদেশি ফিজিশিয়ানরা এসে যে রেগুলার যে
লাইসেন্সিং পরীক্ষাগুলা ওরা অ্যাভয়েড করতে চায়, দে ওয়ান্ট সাম, ওরা কিছু একটা ইমিডিয়েট করতে চায়। সেটাও একদিক দিয়ে যুক্তিযুক্ত, কারণ হচ্ছে তাদের নিজস্ব সাপোর্টও লাগে, সব মিলে ঝেলে আর কি। এটা হচ্ছে ওদের তরফ থেকে। রিসেন্টলি এখানকার যে বাংলাদেশি ফিজিশিয়ানরা একটা খুব ভালো ইনিশিয়েটিভ নিয়েছে, যে আমাদের একটা অর্গানাইজেশন আছে, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা। তো ওইখানে দেখলাম যে ভেরি রিসেন্ট কিছু ভালো ইনিশিয়েটিভ হলো, যে এরকম ফিজিশিয়ান যারা আসবে তাদের একটা পুল ক্রিয়েট করে ওদেরকে গাইড করা। এইরকম অর্গানাইজেশন, এরকম ইনিশিয়েটিভ ইন্ডিয়ান এবং পাকিস্তানি ফিজিশিয়ানদের মধ্যে অলরেডি আছে। তো এটা হবে যারা এক্সিস্টিং ফিজিশিয়ান, যারা আমরা যারা ক্লিনিক্যাল প্র্যাকটিসে আছি, হ্যাঁ, আমাদেরকেও একটু কোঅপারেশন করতে হবে, একটু এনথুজিয়াস্টিক হয়ে জুনিয়র যারা আসবে তাদেরকে হেল্প করা উচিত। এট দ্য সেম টাইম জুনিয়র যারা আসবে, হেল্পের তো একটা ক্যাপাসিটি অ্যান্ড লিমিটেশন থাকে, কিন্তু ওই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে ঢুকতে হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে বাংলাদেশে ফিজিশিয়ান এখন এই সমস্ত বই যেগুলো এখানে পড়ে পরীক্ষা পাশ করা, যেগুলো বাংলাদেশে পাওয়া যায়, ইন্ডিয়ান মেডিকেল কলেজগুলোতে ওরা স্টুডেন্ট লাইফে ওই বইগুলো পড়ে। আর আমাদের মেডিকেল কলেজে আমি এই কয়েকদিন আগে ডিসেম্বর মাসে ঘুরে দেখলাম, আমার নেফিউ এন্ড নিস মেডিকেল কলেজে পড়ে, ঢাকা মেডিকেল কলেজ। তো ওরা সেই আমরা যে বইগুলো পড়তাম ইন্ডিয়ান বইগুলা, ওরা ওগুলো পড়তেছে এখন। আর ইন্ডিয়ানরা কিন্তু চেঞ্জ করে ফেলছে। হ্যাঁ, ওরা এনএমএস যেগুলো ন্যাশনাল মেডিকেল সিরিজের বইগুলো, ওগুলো ওরা মেডিকেল কলেজেই পড়ে। এই জন্য ওদের তাদের প্রিপারেশন দেশে শিক্ষাটা সেভাবে, মানে শিক্ষা যে সূচিটা, মানে শিক্ষার যে কারিকুলামটা রয়েছে সেভাবে তারা সেট আপ করে নিয়েছে। রাইট, এইখানে পরীক্ষাটা যে ধাঁচের হয়, হ্যাঁ হ্যাঁ, ওদের কারিকুলামটা সেভাবে ওরা হ্যাঁ। অ্যাডজাস্ট করে নিছে, যার জন্য ওদের প্রিপারেশনটা ভালো হয়, ওদের স্কোরটা বেটার হয়। তো বাংলাদেশে সেটা এখনো করা হয়নি। বাংলাদেশে এটা এখনো ট্রেনটা ওইভাবে চালু হয়নি। এই জন্য বাংলাদেশ থেকে যারা আসে তাদের জন্য একটু চ্যালেঞ্জিং হয়, কিন্তু এটা খুব বেশি চ্যালেঞ্জিং হওয়া উচিত না। বাংলাদেশের মেডিকেল কলেজের স্ট্যান্ডার্ড ভালো, পড়াশোনা ভালো হয়। তো সেটাই করা কি সম্ভব না বাংলাদেশে? এটা করা সম্ভব। বাংলাদেশে যারা রয়েছেন কর্তৃপক্ষ বা আপনাদের বন্ধু বান্ধবরা যারা বিভিন্ন দায়িত্বে রয়েছেন, তাদের সাথে কি এই বিষয়টা আপনারা আলোচনা করেন কিনা বা করছেন কিনা? আমি একবার বাংলাদেশ থেকে আমার কিছু স্যার এসেছিলেন বছর দুয়েক আগে, আমি ওনাদের সাথে আলাপ করেছি। এখন এটার তো অনেকগুলো প্রসেস, অনেকগুলো স্টেপস, অবশ্যই। হ্যাঁ, সেটা একটু সময় সাপেক্ষ, আবার সবাই সেটা করতে চায় কিনা সেটাও একটা ফ্যাক্টর। আপনি ব্যক্তিগতভাবে যে বললেন যে অনেকে এই পেশায় বা ইমিডিয়েট কিছু পেতে চায়, এই বিষয়ে আপনি কি কি স্ট্রাগলের মুখোমুখি হয়েছিলেন যেগুলো আসলে অন্যরা সেই সেদিকে মুখোমুখি হতে চায় না, এরকম বিষয় কি ছিল? আমি আমেরিকাতে এসে আমি পড়াশোনাই করছি। আমি এখানে একটা অর্গানাইজেশন আছে নাম ক্যাপলান, ওইখানে আমি ইউএসএমএল প্রিপারেশন নিয়েছি। আর কোনো সাথে যে সমস্ত অন্যান্য কাজ সেগুলোতে আমি কখনোই ফোকাস করি নাই। আমি পড়াশোনার দিকেই ফোকাস করছি, পরীক্ষা পাশ করে ঢুকে গেছি ট্রেনিং। তো এখানে যে কিডনি রোগ বিশেষজ্ঞ হওয়ার জন্য এই যে এই পর্যায়ে এসেছেন, এখানে কি কি বিষয়ের উপর উচ্চ শিক্ষা নিতে হয়েছে আপনাকে? আমেরিকাতে কেউ যদি স্পেশালিস্ট হইতে হয় তাদেরকে আগে ইন্টারনাল মেডিসিনে রেসিডেন্সি করতে হবে, এমডি করতে হবে। তো ওইখানে প্রত্যেক বছর বছর ইন সার্ভিস পরীক্ষা হয় সারা আমেরিকাতে, যত ট্রেনিং ফিজিশিয়ান আছে সবার মধ্যে এটা পরীক্ষাটা হয়। তো সেটার একটা স্কোর একটা ফ্যাক্টর, ইউএসএমএল এর স্কোর একটা ফ্যাক্টর, তারপরে কিভাবে ট্রেনিং এ কার কিরকম এফিসিয়েন্সি এন্ড পারফরমেন্স, সেগুলোর উপর বেস করে আবারও ইন্টারভিউ হয়, আবারও পরীক্ষা হয়। হ্যাঁ, তো যারা ভালো করে তারা স্পেশালিটি ট্র্যাকে যায়,
আবার যারা করতে চায় না কিন্তু ভালো করে তারা জেনারেল ফিজিশিয়ান থেকে যায়, দুইটাই আছে। তো ওই স্পেশালিটিতে ইন্টারভিউ দিতে হয়, ইন্টারভিউ দেওয়ার পরে ম্যাচিং হয়, তারপরে যারা ভালো ক্যান্ডিডেট তারা ইউনিভার্সিটি প্রোগ্রামে থেকে যায় স্পেশালিস্ট হওয়ার জন্য। তো এখানে আহ, বাংলাদেশে যে কিডনি রোগ বিশেষজ্ঞরা বা কিডনি যে ট্রিটমেন্ট দেওয়া হয় যেভাবে যুক্তরাষ্ট্রে যেভাবে দেওয়া হয়, সেখানে তুলনামূলক যদি একটু বলেন, কারণ বাংলাদেশে বেশিরভাগই শোনা যায় যে তারা বিদেশমুখী হয়। আহ, তো এরকম এখানে আসলে যদিও যুক্তরাষ্ট্রের সাথে তুলনা করার মতো না, তারপরেও যদি একটু বিষয়টা যদি একটু আমাদের কি বলেন। বাংলাদেশের যেটা বললাম যে আমাদের বাংলাদেশের ফিজিশিয়ানরা ভালো নলেজেবল, যারা বাংলাদেশে প্র্যাকটিস করেন। প্র্যাকটিসের ধাঁচটা ডিফারেন্ট বাংলাদেশ আর আমেরিকাতে। তো আমরা যেভাবে একটা রুগী দেখি, যেরকম ফ্যাসিলিটিস আমাদের থাকে, বাংলাদেশের ফিজিশিয়ানদের তো সেটা থাকে না। তো আমাদের টেকনোলজিক্যালি আমরা অনেক অ্যাডভান্সড। এইটার একটা সুযোগ করা যেতে পারতো, আমি বাংলাদেশের সাথে আমেরিকার কিডনি ট্রিটমেন্টের কম্পেয়ার করতে চাচ্ছি না, কিন্তু যেটা করা যায় সেটা হচ্ছে বাংলাদেশে যারা পোস্ট গ্রাজুয়েট ফেলো জি। বঙ্গবন্ধু হসপিটালে যারা ট্রেনিং করে কিডনি স্পেশালিস্ট হচ্ছে, অন্যান্য মেডিকেল কলেজগুলোতে হচ্ছে, আমেরিকাতে ওরা এসে কোনো লাইসেন্সিং পরীক্ষা না দিয়ে হুম, হুম, ওরা 3 মাস অথবা 6 মাস এসে যদি শ্যাডোইং করে আমাদেরকে এখানে, জি। তাহলে যেটা টেকনোলজিক্যাল গ্যাপ যেটা, আর যদি কোনো স্ট্যান্ডার্ড অফ কেয়ারের গ্যাপ থাকে সেটাকে মিনিমাইজ করা সম্ভব। এরকম কিন্তু ইন্ডিয়া থেকে আসে, হুম, হুম। লেবানন থেকে আসে। ওদের স্পেশালিস্ট যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর লেভেলের ফিজিশিয়ানরা এসে 3 মাস আমাদেরকে শ্যাডো করে যায়, হুম, হুম। 6 মাস আমাদেরকে শ্যাডো করে যায়। এই ট্রেন্ডটা বাংলাদেশ থেকে এখনো শুরু হয় নাই, হয়তো একদিন হবে ইনশাল্লাহ। এতে করে যেটা কিছুটা যদি গ্যাপ থাকে হুম, হুম। সেটা ক্লোজ করা সম্ভব হবে। আরেকটা হুমায়ুন ভাই, আমরা যে দেখি বাংলাদেশে এখানে আপনারা যারা বিভিন্ন সব পেশায় প্রায় যে বছর বছর লাইসেন্সের বিষয় রিনিউয়াল এবং আপগ্রেড করা, নিজেদের বিশেষ বিশেষ কোর্স সম্পূর্ণ করা, ডিগ্রি নেওয়া, অনেক কিছু বিষয় থাকে। কন্টিনিউশন প্রত্যেক বছর অনেক কিছু সারা বিশ্বে, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান অনেক পরিবর্তন আসে। তো সেই ক্ষেত্রে আপনাদের যে এটা কন্টিনিউশনের জন্য আপনারা বছর বছর কি কি প্রক্রিয়া আসলে অবলম্বন করতে হয় এখানে, এবং বাংলাদেশে আমার সেটা করা হয় কিনা? আমার জানা মতে বাংলাদেশে হয় না, এখন রিসেন্ট আপডেট আমি বলতে পারবো না, কিন্তু আমেরিকাতে বোর্ড পরীক্ষা প্রত্যেক 10 বছর পর পর দিতে হয়। হুম, এবং প্রতি বছর আমাদেরকে লাইসেন্সিং বোর্ডকে, যেমন আমি টেক্সাসে প্র্যাকটিস করি, টেক্সাস মেডিকেল বোর্ডকে আমি আহ, আমার কিছু কি কি আমরা বলি সিএমই, এগুলো আমাদেরকে বছরে একটা সার্টেন লিমিট থাকে, হুম। জার্নাল পড়তে হয়, তারপরে আপনার কিছু রিসেন্ট আপডেট গুলো জানতে হয়। হ্যাঁ, কন্টিনিউইং মেডিকেল এডুকেশন ক্যাটাগরিতে সেখানে আমাদের 25 পয়েন্টস লাগে পার ইয়ার, এবং এটা বোর্ডে জমা না দিলে আমাদের লাইসেন্স রিনিউ হয় না, এটা এভরি ইয়ার। এটা একটা করা যেতে পারে বাংলাদেশে, আমি জানি না হয়তো এখন আছে বাংলাদেশে, যেহেতু আমি না, এটা বাংলাদেশে বললাম কেন যে আমরা তো মিডিয়াতে করোনার সময় অনেক রকমের কীর্তিকলাপ শুনেছি, দেখেছি মিডিয়াতে, যে হসপিটালের লাইসেন্স নেই, ডাক্তার ভুয়া ডাক্তার, অনেক কিছু ঘটনা, জালিয়াতি, অনেক কিছু। তো আসলে এত বড় ইয়েটা কেন এই চিকিৎসা বিজ্ঞানে, চিকিৎসা ক্ষেত্রে, চিকিৎসা এই ডিপার্টমেন্টে এত রকমের সমস্যাটা আসলে কিভাবে তৈরি হয়, যেখানে এখানে তো আমরা কোনো অনিয়ম শুনি নাই আজ পর্যন্ত। এখানে এই এত করোনার এত মহামারী গেছে, বিশ্বের সবচেয়ে বেশি মানুষ এখানে আক্রান্ত হয়েছে, বেশি মানুষ মৃত্যুবরণ করছে, কিন্তু আমরা তো এই যে চিকিৎসা নিয়ে ডাক্তারদের দুর্নীতির কথা তো এখানে শুনি নাই, বা ডিপার্টমেন্টের মন্ত্রণালয়ের কিন্তু কোনো কথা আমরা শুনি নাই, এখানে দেখি নাই। বাংলাদেশে এত মিডিয়াতে এত বিষয় আসলো কিভাবে, আসলে সম্ভব হয় কিভাবে সেখানে? কিভাবে সম্ভব হয় এটা আমার পক্ষে বলা মুশকিল। আর মানে আরেকটা সিস্টেমগত বিষয়টা। এটা হচ্ছে একটা কমপ্লায়েন্স ইস্যু যদি থেকে থাকে। এখন
কতটা এখানে হয়তো ডাক্তারদের তো অ্যাকচুয়ালি করার কিছু নাই, কারণ ডাক্তাররা তো যারা জেনুইন ফিজিশিয়ান তারা মাল্টিপল ভেটিং দিয়ে যায়। বাংলাদেশে মেডিকেল কলেজে পড়া খুব কঠিন। আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি বাংলাদেশ এবং এখানে দুই জায়গাতেই মেডিকেল স্টুডেন্টদের, আমি বাংলাদেশে মেডিকেল স্টুডেন্ট ছিলাম, এখানে আমি মেডিকেল স্টুডেন্টদের সাথে ডিল করে করেছি এবং করতেছি। সেদিক থেকে বাংলাদেশে মেডিকেল স্টুডেন্টদের যেরকম খাটনি যায়, সেরকম খাটনি আমেরিকাতে মেডিকেল স্টুডেন্টদের ওইরকম হাই লেভেল খাটনি হয় না। তার একটা মেইন কারণ হচ্ছে, আমেরিকাতে যদি মেডিকেল স্টুডেন্টরা যদি ইফ দে হ্যাভ দ্য নলেজ দে উইল পাস দ্য এক্সাম, এই গ্যারান্টি ওদের এখানে আছে। হ্যাঁ, তো কিন্তু বাংলাদেশে যারা ডাক্তারি পাশ করে তারা অনেক কষ্ট করে ডাক্তারি পাশ করে, যারা যারা জেনুইন ফিজিশিয়ান, আমার মনে হয় তাদের সাথে এই বদনামগুলো নাই। এখন এর মাঝখানে কিছু করাপশন যদি হয়ে থাকে, এখানে তো ডাক্তারদের কিছু হয়তো করার নেই, এটা সিস্টেমের একটা কমপ্লায়েন্স ইস্যু। এটা যাদের দেখার কথা তারা হয়তো দেখবে অথবা দেখতেছে ইনশাল্লাহ। কিন্তু এখানে এরকম কোনো দুর্নীতির কথা কি আসলে শোনা গেছে? আপনারা কি দেখেছেন এরকম কোনো? বাংলাদেশের যখন আমরা মিডিয়াতে ব্যাপকভাবে দেখেছি, শুনেছি। আমেরিকাতে আমেরিকাতে এরকম কিছু হওয়া মুশকিল, কারণ হসপিটালে যখন একটা ফিজিশিয়ান কাজ করে বা ক্লিনিকে একটা ফিজিশিয়ান যখন কাজ করে, এটা স্টেট থেকে ভেরিফিকেশন আসে। এটা আমরা বলি হচ্ছে প্রিভিলেজ, বড় একটা প্রিভিলেজ অ্যাপ্লিকেশন দিয়ে যেতে হয়, ব্যাকগ্রাউন্ড চেক হয়, অনেকগুলো ভেটিং হয়, অনেকগুলো স্টেপ পার হয়ে একটা অ্যাপ্লিকেশন একজন ফিজিশিয়ানের একটা হসপিটালে কাজ করতে করার পারমিশন পেতেই 3 মাসের মতো সময় লেগে যায়। টেক্সাস স্টেটের লাইসেন্স পেতে আমার 8 মাস সময় লাগছে। হ্যাঁ, কোনো সমস্যা ছাড়া। ওরা অনেক ভেরিফিকেশন করে, ওরা তো আমার সার্টিফিকেট ময়মনসিংহেও পাঠাইছে ভেরিফিকেশন করার জন্য। হ্যাঁ, তো ঢাকা ইউনিভার্সিটিতে পাঠাইছে, কারণ আমার সার্টিফিকেটের মধ্যে ইউনিভার্সিটি অফ ঢাকা লেখা। হ্যাঁ, সব জায়গায় ওরা পাঠাইছে। তো ইট টেক্স টাইম। এরকম অনেকগুলো ভেরিফিকেশন করেই এখানে ডাক্তারি করা হয়। হয়তো বাংলাদেশেও সেই সিস্টেম চালু হয়ে যাবে ইনশাল্লাহ, অথবা আছে। হ্যাঁ, আমার আমরা আসলে এই বিষয়গুলা আমরা মিডিয়াতে দেখছি, এই জন্য আসলে আলোকপাত করছি এগুলা, যদিও আমরা আসলে অত কিছু জানি না, মিডিয়াতে শোনা। তো এখানে এখন যে করোনা কালে কিডনি রোগের এখন কি অবস্থা সর্বশেষ? কারণ কিডনি করোনার কারণে তো অনেক কিছু বিষয়, অনেক কিছু যেমন সরাসরি রোগী দেখা এখন হয়তো শুরু করেছে, কিন্তু অনেক এই সময়টা তো যখন ভয়াবহ অবস্থা ছিল, তখন তো সাধারণ রোগীদের দেখাটা একটু হয়তো টেলিমেডিসিনের মাধ্যমে সেবা দিয়েছেন। এখন কি অবস্থা সর্বশেষ? এখনো আমরা কিছু টেলিমেডিসিন করি, যেগুলো স্টেবল কেস, এগুলো আমরা টেলিমেডিসিনই রিকমেন্ড করি। যাদের ধরেন রেগুলার ফলো আপ, কোনো সমস্যা নাই, তাদের টেলিমেডিসিনে থাকাই ভালো। কারণ করোনা ভাইরাস এখন হয়তো আগের চাইতে ডাক্তারদের একটু গ্রিপ হুমায়ুন ভাই, ইউজ করা উচিত, আমরা সেভাবেই ইউজ করতেছি। তো আহ, আমার অ্যাডভাইস হবে, যদি কখনো কোনো বাংলাদেশি পেশেন্টের ডাক্তারের অফিসে না গিয়ে কাজ হয়, সেটা করাই বেটার। এখন রোগীদের সর্বশেষ আসলে এখন যারা করোনার সময় যে কিডনি রোগের যারা একটু খারাপ অবস্থায় যারা ছিল, তাদের আসলে ট্রিটমেন্টটা কি অবস্থায় চলছে, এবং যারা নর্মাল তাদেরটা কি অবস্থা? মানে আপনারা কি পরামর্শ দেন এই সময়টা? যাদের কিডনি ডিজিজ আছে তাদের সাফারিংসটা বেশি হবে, কারণ করোনা ভাইরাসে যখন জ্বর হচ্ছে
অথবা শ্বাসকষ্ট হচ্ছে, তখন ডেফিনেটলি যদি কিডনি এফেক্টেড থাকে, কিডনি ফাংশন আরো নিচে নেমে গেছে, এরকম অনেক কেসে হয়েছে আমাদের এখানে। ইনফ্যাক্ট কোনো একটা অনেক পেশেন্টের কোনোদিন কোনো কিডনি সমস্যা ছিল না, করোনা ভাইরাস থেকে সিভিয়ার ইনফেকশন সেপসিস হয়ে ইভেনচুয়ালি কিডনি ফেল করছে এবং পেশেন্টের ডায়ালাইসিস করা লাগতেছে। এরকম এরকম কেসও আমাদের এখানে অনেক হয়েছে। তো যাদের এক্সিস্টিং কিডনি ডিজিজ আছে তাদের সাফারিংসটা বেশি হয়, তাদের রিকভারিটা লেট হয়, ডিলে হয়। ইউজুয়ালি 2 উইকস এর মধ্যে যে রিকভারি, সেটা কখনো কখনো 4 to 6 উইকস লেগে যায় যদি কিডনি ডিজিজ থাকে। আর আরেকটা মুশকিল হচ্ছে, কিডনি ডিজিজ থাকলে আমরা সব ধরনের ওষুধগুলো দিতে পারি না, সব ধরনের টেস্টগুলো করতে পারি না, সো আমাদের কিছু লিমিটেশন হয়ে যায়। মেইন আরেকটা প্রবলেম হচ্ছে, যাদের কিডনি ডিজিজ থাকে তারা যদি অ্যাডিকুয়েট ইউরিন মেক না করে, তখন সেটা তাদের শ্বাসকষ্টটা বাড়ায় দেয়। সেক্ষেত্রে আমাদের ইমিডিয়েট ডায়ালাইসিস শুরু করতে হয় তাদের এক্সট্রা ওয়াটারটা বডি থেকে রিমুভ করার জন্য। তো এই জন্য কিডনি পেশেন্টদের খুব কেয়ারফুল থাকতে হবে যাতে তারা এই করোনা ভাইরাসে এফেক্টেড না হয়, তাদের সাফারিংস অন্য সবার চাইতে বেশি হয়। আর যাদের কিডনি ডিজিজ নাই তাদের সাফারিংস তো রেগুলার হবে, কিন্তু মেইনলি যারা সাফার করতেছে, যাদের অ্যাজমা আছে অথবা এক্সিস্টিং লাং কন্ডিশন আছে, তাদের খুব কেয়ারফুল থাকা উচিত, তাদের অলওয়েজ মাস্ক পরা উচিত, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা উচিত। এবং আমি খুব স্ট্রংলি একটা রিকমেন্ড করি সমস্ত বাংলাদেশি, যারা নন বাংলাদেশি সবাইকে অবশ্যই ইনফ্লুয়েঞ্জা শটটা নিতে হবে। এটা আমি আগের বারও মনে হয় বলেছিলাম। আমাদের মেয়ো ক্লিনিক থেকে একটা জার্নাল বের হয়েছে, যাদের এই ইনফ্লুয়েঞ্জা শট দেয়া থাকে, ইমিউনিটি হচ্ছে একটা বিল্ডিং ব্লকের মতো, তো তারা অনেকটা আগে থাকে, তাদের সাফারিংসটা 30 to 35% কম হয়। আর যাদের বয়স অ্যাবভ 45 অথবা ডায়াবেটিস আছে, অথবা যারা প্রেগনেন্ট, অথবা অন্য কোনো কোমরবিড কন্ডিশন যেমন ক্যান্সার যদি থাকে, তাদের অবশ্যই নিউমোনিয়া শট নেওয়া উচিত। সেই ক্ষেত্রে পেশেন্টের সাফারিংসটা কম হবে। একটা পেশেন্ট যদি 35% কম সিমটম হয়, পেশেন্টটা বেঁচে যায়। এটা কোন সময়টা নেবে যে টিকার কথা বললেন? টিকা যারা গত বছর নেয় তারা এখনই নিতে পারে, অক্টোবর মাসে আবার যখন নতুন টিকা আসবে নিবে, কোনো সমস্যা নাই। কিন্তু কেউ যদি মনে করে যে এখন তো আগস্ট মাস, অক্টোবর তো আর 2-3 মাস আছে, আমি একবারে অক্টোবরের নতুন সেট অফ ভ্যাকসিনই নিব, এটার দরকার নাই। কারণ হচ্ছে এভরিডে কাউন্টস। যদি একবার করোনা ভাইরাসে এক্সপোজার হয়ে যায় এবং করোনা ভাইরাস হয়ে যায়, সাফারিংসটা তো বেশি হবে। 2-3 মাস তো লম্বা সময়, এর মধ্যে রেগুলার অ্যাক্টিভিটিস থাকবে, সামনে স্কুল খুলে যাচ্ছে। হ্যাঁ, তো আমি সবাইকে রিকমেন্ড করি, ডোন্ট ওয়েট, টেক দ্য ভ্যাকসিন নাও। এখন একটা শট নিক, আর অক্টোবর মাসে যখন নিউ সেট অফ ভ্যাকসিন আসবে তখন আবার নিবে। এটা তো কোনো সাইড ইফেক্ট নাই? সাইড ইফেক্ট তো রেগুলার ভ্যাকসিনের খুব একটা থাকে না, যেটা থাকে কমন সেটা তো সবসময়ই থাকে। সেটা যে শুধু ফ্লু শটের থাকবে তা না, যারা হেপাটাইটিস ভ্যাকসিন নিচ্ছে তাদেরও এটা সাইড ইফেক্ট থাকবে, চিকেন পক্সের যে ভ্যাকসিন নিচ্ছে সেটাতেও থাকবে, টিটেনাসের যে ভ্যাকসিন নিচ্ছে সেটাতেও সাইড ইফেক্ট আছে। সাইড ইফেক্ট তো সব ভ্যাকসিনেরই থাকে, কম বেশি। কম বেশি থাকে। এখন এবার এই যে করোনা কালে আপনার রোগীদের মধ্যে করোনা আক্রান্ত হয়েছে, এরকম কোনো অভিজ্ঞতা রয়েছে কিনা, যারা আক্রান্ত হয়ে মানে কিভাবে সেই সময়টা ট্রিটমেন্ট দিয়েছেন, এই বিষয়টা যদি একটু বলেন। এটা একটা খুব ভালো কোয়েশ্চেন। আমি এই কোয়েশ্চেনটা লোকালিও ফেস করেছি আমাদের মেডিকেল কলেজ হসপিটালে। তো যেটা মেডিকেল স্কুল হসপিটালে যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের অবজারভেশন আছে, একটা ডেটা তো আমরা রাখি আমেরিকাতে, যাদের ফ্লু শট দেয়া আছে তারা দেখা গেছে হসপিটাল স্টেটা ছিল তাদের কম। মানে একটা পেশেন্ট হসপিটালে যে 20 দিন থাকতেছে আর আরেকজন পেশেন্ট করোনা ভাইরাস হয়ে 7 দিন থাকতেছে, দুজনের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। যে 20 দিন থাকে সে অনেক সিক, আর যে 7 দিন থাকে সে মাচ মোর হেলদিয়ার। হ্যাঁ, তো আমাদের অবজারভেশনে দেখা গেছে এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট, আমরা বলি পি ভ্যালু, যে হসপিটালে আমরা রুগী দেখি। হ্যাঁ, এখানে যাদের
ইনফ্লুয়েঞ্জা শট দেয়া ছিল তাদের হসপিটাল স্টেটও কম হয়েছে, তাদের সাফারিংসটা কম হয়েছে। আর যাদের শটটা দেয়া ছিল না তাদের সাফারিংসটা বেশি হয়েছে। আরেকটা গ্রুপ অফ পেশেন্ট আমরা দেখলাম যারা ইন জেনারেল বাহিরে মাস্ক ইউজ করে নাই, যারা খুব লাইটলি ব্যাপারটাকে নিছে, তারাই বেশি এফেক্টেড হয়েছে করোনা ভাইরাস। যে কিডনির যে বিষয়টা, রোগ তো অবশ্যই ট্রিটমেন্টের বিষয় আছে, কিন্তু না হওয়ার জন্য আসলে একজন মানুষকে কি করবে না হলে, মানে কিডনি রোগ থেকে মুক্ত থাকার জন্য এরকম কোনো পরামর্শ দিবেন? কিডনি ডিজিজ থেকে যদি দূরে থাকতে হয়, দূরে থাকা খুব সহজ। যাদের হাই ব্লাড প্রেশার থাকবে তারা ব্লাড প্রেশার কন্ট্রোল করবে। একটা যদি মিজনোমার থাকে যে ব্লাড প্রেশার ওষুধ খাইলে সারা জীবন খাইতে হবে, এমন কোনো কথা নাই। আমার এরকম অনেক রুগী আছে, আমি 4টা 5টা 6টা ব্লাড প্রেশার মেডিসিন নিত, এখন আস্তে আস্তে সে ইমপ্রুভ করছে, সে 2টা 3টা মেডিসিন নিচ্ছে, এরকম হয়। আবার অনেকে 2টা 3টা মেডিসিন নিত, এখন 5 6টা মেডিসিন নিচ্ছে। এটা ভেরিয়েবল, এটা কনস্ট্যান্ট না। হ্যাঁ, তো যাদের ব্লাড প্রেশার থাকবে, অনেকে বলে আমি এক্সারসাইজ করে কমাবো, অনেকে বলে আমি ডায়েটিং করে কমাবো। যদি এভাবে কমলো, কিন্তু ওইটার জন্য 1-2 বছর ওয়েট করার দরকার নেই। এটার জন্য ব্লাড প্রেশারটা অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে। আইডিয়াল ব্লাড প্রেশার বাংলাদেশে আমরা যেটা প্র্যাকটিস করছি, আমেরিকাতেও তাই, 120/80 থাকতে হবে। ব্লাড প্রেশারটা কন্ট্রোল ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা, আমাদের মেজর একটা পপুলেশন বাংলাদেশের এবং আমেরিকাতেও ডায়াবেটিস থাকে, যাদের ডায়াবেটিস থাকে ওইটাও কন্ট্রোল করতে হবে। আরেকটা হচ্ছে নর্মাল ফিজিক্যাল চেকআপ গুলো রাখতে হবে। যাদের হাই ব্লাড প্রেশারও নাই, যাদের ডায়াবেটিসও নাই, তারা প্রত্যেক 6 মান্থলি ডাক্তারের কাছে যাবে, গিয়ে ফিজিক্যাল করবে। অনেকের কিডনি দিয়ে প্রোটিন প্যাস করে ফর নো রিজন, অনেকের কিডনি স্টোন থাকে। আমার এরকম, আমার ক্যাডেট কলেজের জুনিয়র ভাই, ও গেছে রেগুলার ফিজিক্যালে, ওর বুকের এক্সরে করে দেখা গেছে যে ওর কিডনিতে একটা স্পট আছে, পরে সেটা দেখা গেছে ইটস এ ক্যান্সার। ওইটা স্প্রেড হওয়ার আগেই ওইটা রিমুভ করা হয়েছে। তো যদি রেগুলার ফলো আপে না যেত, এটা তো মিস হয়ে যেত। তো সেরকম রেগুলার ফলো আপটা ভেরি ইম্পর্টেন্ট। আর আরেকটা হচ্ছে, সব ধরনের, বাংলাদেশে আমি বাংলায় বলি, হার্বাল, হোমিওপ্যাথ, এই সমস্ত ওষুধ না খাওয়াই ভালো। স্পেশালি আমাদের একটা ইয়েই থাকে আয়ুর্বেদ, তারপরে হচ্ছে কি হার্বাল ঔষধ, এগুলোর প্রতি একটা ফ্যাসিনেশন যদি থাকে, ভালো। কিছু কিছু হয়তো ভালো, কিন্তু এর অধিকাংশগুলোর উপরই কিন্তু রিসার্চ হয় নাই এবং এগুলো কিডনি ড্যামেজ করে। এই এই হচ্ছে গিয়ে কিডনির সমস্যা থেকে দূরে থাকার উপায়। আর খাওয়া দাওয়ার মধ্যে কি কি ধরনের খাবার খেতে হবে, বা বয়স অনুযায়ী বা রেগুলার যদি বলেন? খাওয়া দাওয়ার মধ্যে তো, যেমন ধরেন যে সমস্ত ফুডে ফসফরাস থাকে সেগুলো কিডনি ড্যামেজ করে। যেমন যেমন আপনার যদি নামগুলো বলেন খাবার। all colored drinks like Dr. Pepper, Coke, Pepsi, হ্যাঁ, এগুলোতে প্রচুর ফসফরাস থাকে। তারপরে আপনার মিল্ক, হ্যাঁ, মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্টস, অল ডেইরি প্রোডাক্টে ফসফরাস থাকে। হ্যাঁ, তারপরে আপনার কিছুটা মিটে থাকে, কিন্তু মিট তো খাওয়া লাগবে, প্রোটিন আছে। হ্যাঁ, তো এগুলোই হচ্ছে মোস্টলি। এই কয়েকটা যদি কন্ট্রোল করা যায় উইথ দ্য নর্মাল কিডনি ফাংশন, তারা ভালো থাকবে আর ইনশাআল্লাহ। পানি খাওয়ার কোনো নির্ধারিত বিষয় আছে কিনা, যে কি একজন সুস্থ মানে বয়স্ক মানুষের বা শিশুদের ক্ষেত্রে পানির পরিমাণটা কিরকম, ওইটা কিডনির সাথে, কিডনি রোগের সাথে কতটুকু সম্পৃক্ত হয়? কিডনি রোগের সাথে সম্পর্ক আছে। আমরা যেটা কিডনি ইয়েতে বলি, ডাক্তারি টার্মে বলি প্রিরেনাল অ্যাজোটেমিয়া, মানে হচ্ছে ওয়াটার ভলিউম যদি শরীরে কমে যায় কিডনি এফেক্ট করে। কিন্তু এইটাও আপনাকে অন দ্য আদার হ্যান্ড মনে রাখতে হবে, ওয়াটার ভলিউম, আমরা যে নর্মাল শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এতে প্রত্যেক দিন 1.2 লিটার ওয়াটার আমাদের শরীর থেকে শুধু শ্বাস প্রশ্বাস দিয়ে বের হয়ে যায় নর্মাল টেম্পারেচারে। আর যদি জ্বর থাকে তখন আরো বেশি বের হয়ে যায়, কারণ যেহেতু বডি টেম্পারেচারটা বেশি থাকে, হিটটা থাকে। হ্যাঁ, এটা একটা। আপনি যদি বাহিরে যান, আমাদের
এখন যেরকম বাইরে অনেক হট এন্ড হিউমিড টেম্পারেচার, বাংলাদেশে সামার চলছে এখন সামার চলছে, হ্যাঁ, যুক্তরাষ্ট্রে। কেউ যদি 1 ঘন্টা বাইরে থাকে বা 2 ঘন্টা সানে থাকে, সে অনুযায়ী ওয়াটার রিপ্লেস করতে হবে, কারণ সোয়েটিং দিয়ে তো পানি চলে যাচ্ছে। এই এইগুলো রিপ্লেস করতে হবে, কিন্তু আদারওয়াইজ এক্সট্রা পানি খাইলে যে কিডনি ভালো থাকে নট নেসেসারি। আমি আমার রুগীদেরকে বলি ড্রিঙ্ক টু থার্স্ট, মানে হচ্ছে পানি যদি পিপাসা লাগে খাও, হ্যাঁ, কিন্তু পানি পিপাসা লাগবে ইগনোর করবা, তখন এটা ভালো না। কিন্তু প্রত্যেকের ইন জেনারেল, এই যে আমি আপনাকে যে হিসাব দিলাম 1.2 লিটার শ্বাস প্রশ্বাস দিয়ে বের হয়ে যাচ্ছে, আপনি যদি ঘরে থাকেন, আপনি যদি বাইরে যান আরো 500 ml লস হবে, হ্যাঁ, 500 to 700 ml লস হবে। আপনি যদি ব্যাকইয়ার্ডে থাকেন, ফ্রন্ট ইয়ার্ডে থাকেন, হ্যাঁ, তখন আরো 500 ml পার আওয়ার টু 2 আওয়ার লস হবে, সোয়েটিং দিয়ে লস হবে। এগুলো রিপ্লেনিশ করতে হবে, হ্যাঁ, আপনি যদি সেই একটা অনুযায়ী। গ্লাসের কথা যদি আমরা বলি, যে একজন বয়স্ক লোক বা একজন মনে করেন প্রাপ্তবয়স্ক লোক আহ, কত গ্লাস পানি খাওয়া রেগুলার, এরকম কোনো বিষয় আছে কিনা? আমি লিটারে বলি, লিটার, 2 লিটার পানি খাওয়া ঠিক আছে সারাদিনে, 2 লিটার লিকুইড, হ্যাঁ। এখন পানি হইতে পারে অন্য যে কোনো লিকুইড। হ্যাঁ, এনি লিকুইড 2 লিটার হলে শুড বি সাফিসিয়েন্ট অন অ্যান এভারেজ। এখন আহ, কেউ যদি ব্যাকইয়ার্ডে লনমো করে, দেন হি শুড হ্যাভ, মানে তার 1-2 বোতল পানি এক্সট্রা খেতে হবে, এটা হার্ড ওয়ার্ক। তো আর এই যে সেটা লবণের ভূমিকা আছে কিনা এই ক্ষেত্রে? লবণ যদি একটু বেশি খায় সেই ক্ষেত্রে, বা মিষ্টি একটু বেশি খায়, এই ধরনের বিষয়টা কিডনির সাথে সম্পৃক্ততা আছে কিনা? কিছুটা আছে। যেমন ধরেন, আমরা বলি ওয়াটার ইনটক্সিকেশন, মানে হচ্ছে কিছু রুগী আছে সাইকিয়াট্রিক রুগী, ওরা দিনে 4-5 লিটার পানি খায়। তো ওভার ড্রিঙ্কিং করলে কি হবে, আপনার শরীরের সল্ট লেভেল কমে যায়, আমরা এটাকে বলি হাইপোনাট্রিমিয়া। তো ওইটা যাতে ডেভেলপ না করে, সেই জন্য বেশি পানি খাওয়া ঠিক হবে না। কারো যদি কোনো কারণে, যেমন যাদের কিডনি স্টোন থাকে, তাদের আমরা রিকমেন্ড করি 3.5 লিটার পানি খেতে, 3 to 4 লিটার পানি পার ডে খেতে। ওদেরকে আমরা একটু হায়ার গিয়ে দিই আর কি, হায়ার লিমিট দিই যাদের কিডনি স্টোন থাকে। তাদেরকে আবার এট দ্য সেম টাইম আমরা এটাও বলে দেই যে দিনের মধ্যে 2-3-4 গ্লাসের মধ্যে কিছুটা বেকিং সোডা অথবা কিছুটা সল্ট অ্যাড করে দিতে। কিডনি স্টোন থাকলে আমরা বেকিং সোডা বলি, এটা সোডিয়াম বাইকার্বনেট, এটা কিডনির জন্য ভালো, স্টোন প্রিভেন্ট করার জন্য ভালো, হ্যাঁ। তো এতে করে দুইটা উপকার হয়, একটা হচ্ছে আমরা বাইকার্বনেটও পাচ্ছি, যেটা আপনার স্টোনের জন্য ভালো, প্রিভেনশনের জন্য ভালো, আর সল্ট লেভেল থাকতেছে যাতে পেশেন্টের সোডিয়াম লেভেলটা কমে না যায়। তো সেই জন্য খুব বেশি পানি, খালি পানি খাওয়া যাবে না, সেটাও রিস্কি। কেউ কেউ বলেন যে খালি পেটে সকালে পানি খাওয়া ভালো। এটা খেতে পারে, এতে কোনো সমস্যা নেই, কেউ যদি বেটার ফিল করে খাবে, হ্যাঁ, কেউ যদি বেটার ফিল করে খাবে, কারণ মর্নিং এ তো সকালবেলা প্রত্যেকেরই ওজন সবচেয়ে কম থাকে। সকালবেলা ঘুমের থেকে ওঠার পরে, টয়লেট ইউজ করার পরে প্রত্যেকেরই ওজনটা থাকে, ওইটাই হচ্ছে প্রত্যেকের বেস ওয়ে, হ্যাঁ, সকালবেলার ওই ওজনটাই বেস লাইন ওয়েট। তখন যদি কেউ পানি খেলে বেটার ফিল করে খাবে, নো প্রবলেম, হ্যাঁ, কিন্তু খাইতেই হবে এমন সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। আর যে চা কফি অথবা মিষ্টি জাতীয় খাবার, এগুলোর বিষয়টা যদি একটু বলেন। চা কফি তো খাওয়া যায়, এখন ক্যাফিন এর একটা সাইড ইফেক্ট আছে, এটা ভ্যাসো কনস্ট্রিকশন করে, এটা হার্ট রেট বাড়ায় দেয়, এটা কিছু সাইড ইফেক্ট আছে। আমি নিজেও অনেক কফি খাই, হ্যাঁ, তো যারা কফি খায় তাদের যদি কিডনি প্রবলেম থাকে দে শুড বি কেয়ারফুল। তাদের যদি হার্ট ডিজিজ থাকে তাদের অবশ্যই কেয়ারফুল থাকতে হবে, হ্যাঁ, যে খুব আর বেশি খাওয়া যাবে না। হ্যাঁ, মিষ্টির বিষয়টা। মিষ্টির ভিতরে তো ফসফরাস আছে, যদি ডায়াবেটিস না থাকে মিষ্টি তো খাওয়া যায়, কিন্তু একটু পরিমাণ মতো খেতে হবে, হ্যাঁ, এই আর কি। আর এমনি ধরেন আমাদের তো বাংলাদেশে অনেকে, এখানেও অনেকে হয়তো ডাক্তার রেগুলার দেখান না, বাংলাদেশে তো সেটা অনেকের ক্ষেত্রে সম্ভব হয় না। তো কিডনি রোগটা মানুষ কিভাবে আসলে বুঝে, সিমটম কোনো বুঝতে পারবে যে এই সিমটম হলে পরে তার কিডনি সমস্যাটা বোঝা যাবে? কিছুটা সিমটম হয়, আবার মোস্ট অফ দ্য কেসে সিমটমটা অনেক দেরিতে হয়। তো যেহেতু বাংলাদেশে, আমি বাংলাদেশের কথা বলতেছি,
বাংলাদেশে আমাদের যেমন আমেরিকাতে প্রত্যেক 6 মাস পর পর যারা সুস্থ থাকে তারা রেগুলার ফিজিক্যাল চেকআপে যায়। হুম, বাংলাদেশের ট্রেন্ড কিন্তু রোগীরা তখনই ডাক্তারের কাছে যায় যখন তারা অসুস্থ হয়। অসুস্থ হয়, আদারওয়াইজ কিন্তু রেগুলার ফিজিক্যাল স্বাভাবিকভাবে খুব কম চেকআপের যায়। কতটা ট্রেন্ড চালু হয়েছে আমার জানা নাই। হুম, হুম, যদি হয়ে থাকে সেটা খুব ভালো। তো এই জন্য কিডনি ফাংশন নষ্ট হয়ে সিমটম প্রডিউস করতে অনেক সময় লাগে। কিডনি ফাংশন 20% to 15% ড্রপ না করলে সিমটম প্রডিউস হয় না। দেখা গেছে 100% কিডনি ফাংশন আর 50% কিডনি ফাংশনের মধ্যে সিমটোমেটিক কোনো ডিফারেন্স কিন্তু হয় না। যদি না পেশেন্টের পা ফুলে না যায়, যদি হুম, কেউ হুম, প্রোটিন লুজ করে তাদের পা ফুলে যায়, তাদের চোখের এগুলো ফুলে যায়, সেটা আলাদাভাবে আসে। যাদের কিডনি স্টোন থাকে তাদের তো পেইন থেকে সিমটম আসে, হুম, হুম, যাদের ইউরিনে ইনফেকশন আসে তাদের অন্য রকমের সিমটম আসে। কিন্তু পিওর কিডনি লস থেকে সিমটম আসতে অনেক সময় লাগে। এটা যদি মোস্ট অফ দ্য কেসেস এটা ইনসিডেন্টাল ফাইন্ডিং হয় বাংলাদেশ। আমি যাদেরকে কিডনি রোগী জানি, হ্যাঁ, তাদের আমরা একটা সিরাম লেভেল মেজার করি, এটাকে বলে ক্রিয়েটিনিন। দেখা গেছে প্রথম পেশেন্টের ডায়াগনোসিস হয়েছে তখন ক্রিয়েটিনিন লেভেল 2.5 to 3 হয়ে গেছে, যখন কিডনি ফাংশন লেস দেন 30%, ক্লোজ টু 30%, তখন ওরা ডায়াগনোসিসটাই হচ্ছে। অথবা কেউ গেছে হার্টের ডাক্তারের কাছে, কেউ গেছে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে কোনো কারণে, তখন ব্লাড টেস্ট থেকে দেখা গেছে যে কিডনি প্রবলেম আছে। কিন্তু সিমটমটা হইতে অনেক দেরি হয়। কিন্তু আপনার প্রশ্নের উত্তরে বলি, সিমটম গুলো হচ্ছে গিয়ে লস অফ অ্যাপেটাইট, খাওয়ার রুচি কমে যায়, তারপরে পেশেন্ট একটু ড্রাউজি ফিল করবে, থিঙ্কিং ক্যাপাসিটিটা কমে যাবে, পেশেন্ট দিনের বেলা ঘুমাবে, ঝিমাবে, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপনার পেশেন্টের শ্বাসকষ্ট হবে যদি বডিতে ফ্লুইড লেভেল বেড়ে যায়, পায়ে পানি আসে। এগুলো হচ্ছে গিয়ে সিমটম। আরো অনেক সিমটম আছে, এগুলো নন স্পেসিফিক। এগুলো যে শুধু কিডনি থেকেই হয় তা না, হুম, কারো লিভার ডিজিজ থাকলেও আপনার লস অফ অ্যাপেটাইট হয়, হ্যাঁ, ইয়ে থাকে, ক্যান্সার থেকেও লস অফ অ্যাপেটাইট হয়, টিবি থেকে লস অফ মানে খাওয়ার রুচি কমে যায়। হুম। হ্যাঁ, এগুলো স্পেসিফিক সিমটম না, কিন্তু কিডনির প্রবলেম থেকে এই সিমটম গুলো আসে। সুমন ভাই, যদি আপনি বলছিলেন আর যদি একটু মানে কোন কোন যদি হার্ট প্রবলেম অথবা ডায়াবেটিস কি কি বিষয়গুলো থেকে আসলে কিডনিটাকে এফেক্ট করে বেশি? হার্টে যদি পাম্পিং অ্যাকশন, আমি যেটা আপনাকে ইলাবোরেটে আমি শুধু ডায়াবেটিস আর হাই ব্লাড প্রেশারে গেলাম যেহেতু এটা খুব কমন। হুম, আরেক ধরনের রুগী আছে আমাদের, এটা হচ্ছে কি আমরা বলি কনজেস্টিভ হার্ট ফেলিয়ার, মানে হার্টের পাম্পিং ফাংশনটা যদি কমে যায়। একটা মানুষের নর্মাল পাম্পিং ফাংশন 55 to 65%, হুম, আমরা বলি ইজেকশন ফ্র্যাকশন। এটা যদি কোনো কারণে 40% অথবা তার নিচে নেমে যায়, তখন কিডনি এফেক্ট করে রিগার্ডলেস। হার্ট যতক্ষণ না ফিক্স না হবে ততক্ষণ কিডনিটা ফিক্স করা টাফ হয়, বুঝতে পারছেন? হুম, তার উপর যেহেতু হার্টের পাম্পিং ফাংশন পুয়ার হয়ে গেছে, তখন পেশেন্টকে আমরা এক ধরনের ওষুধ দিই, আমরা বলি ডায়োরেটিক্স, এক্সট্রা ওয়াটারটা বের করে দেওয়ার জন্য, হার্টের ফরওয়ার্ড ফ্লো বাড়ানোর জন্য। সেটাও আবার ইটসেলফ নট গুড ফর কিডনি। তো যদি হার্টের পাম্পিং ফাংশন এফেক্ট করে, ওটা কিডনি এফেক্ট করে। আবার যদি হার্টের চেম্বার আছে, রাইট সাইডের চেম্বারে যদি প্রেশার হাই হয়ে যায়, হুম, আমরা বলি আরভিএসপি, রাইট ভেন্ট্রিকুলার সিস্টোলিক প্রেশার, এটা যদি হাই থাকে তখনও কিডনি এফেক্ট করে। কারো যদি হার্ট থেকে যে লাংসের যে কমিউনিকেশন আর্টারি গুলো আমরা বলি পালমোনারি আর্টারি, ওইটা যদি প্রেশার হাই থাকে তখনও কিডনি এফেক্ট করে। তো অ্যাকচুয়ালি হার্ট ডিজিজের যে কোনো অ্যাডভান্সড স্টেজে এটা কিডনিটা এফেক্ট করে, কারণ কিডনি থেকে হার্ট থেকে ব্লাডটাকে পাম্প করে কিডনিতে পাঠানো হয়। ওই মেকানিজমে যদি কোনো সমস্যা হয় হুম, হার্টের কোনো কারণে, তখন কিডনি এফেক্ট করে। লিভার ডিজিজ থেকে কিডনি এফেক্ট করে, এবং একটা ডিজিজের নামই আছে, যেমন আমরা বলি হ্যাপাটোরিনাল সিনড্রোম, যে লিভার কিডনি সিনড্রোম আর কি। এরকম হার্টেরও আছে, আমরা বলি কার্ডিওরিনাল সিনড্রোম। তো এরকম লিভারের আছে হ্যাপাটোরিনাল সিনড্রোম। লিভারে যখন অ্যাডভান্স স্টেজ হয় তখন এই সিমটমটা ডেভেলপ করে, পেশেন্টের ব্লাড প্রেশার ফল করে, পেশেন্টের সল্ট ব্যালেন্স অ্যাবনর্মাল হয়, পা ফুলে যায়, পেটে পানি চলে আসে, হ্যাঁ, তখন ডেফিনেটলি কিডনি এফেক্ট করে। এবং দেখা গেছে এমন স্টেজে এফেক্ট করে আমাদের লিভার এবং কিডনি একসাথে ট্রান্সপ্লান্ট করা লাগে। এবং এরকম আমাদের আমেরিকাতে হরদম হয়, যে লিভার ডিজিজের জন্য কিডনি ফেল করছে, তখন লিভার এবং কিডনি দুইটাই ট্রান্সপ্লান্ট করা লাগছে।
আমরা কম্বাইন্ড লিভার কিডনি ট্রান্সপ্লান্ট বলি আর কি। তো সেখান থেকে লিভার ড্যামেজ থেকেও হয় কিডনি ড্যামেজ। আরেকটা সমস্যা, যেমন কারো যদি ক্রনিক ডায়রিয়া থাকে, আমরা বলি ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ। আমেরিকাতে, নর্থ আমেরিকাতে, ইউরোপে এই ডিজিজ গুলো বেশি, আমরা বলি ক্রোনস অথবা আলসারেটিভ কোলাইটিস। এখন তো আমি শুনছি বাংলাদেশেও এই কেসগুলো দেখা যাচ্ছে। বাংলাদেশে যেটা অনেক বেশি, এটাকে বলে ইরিটেবল বাউল সিনড্রোম, ফর নো রিজন অর ফর সাম রিজন পেশেন্টের ডায়রিয়া থাকে। যদি ক্রনিক ডায়রিয়া থাকে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে, তারপর ওয়াটার লস থাকে, সেই অনুযায়ী যদি রিপ্লেনিশ না হয়, তখন পেশেন্টের কিডনি এফেক্ট করে। তারপর যদি কোনো কারণে টক্সিনস, ভেজাল খাওয়া থেকে, হ্যাঁ, ভেজাল ফুডে যদি কোনো ভেজাল থাকে, সেখান থেকে কিডনি এফেক্ট করে। তো ইভেন্চুয়ালি কিডনি গেটস দ্য হিট ফ্রম এভরিওয়্যার। তো কিডনি একটা, কারো যদি একটা কিডনি নষ্ট হয়ে যায়, তখন তার অবস্থা কি হতে পারে? যে কোনো মানুষ একটা কিডনি নিয়ে খুব ভালোভাবে বেঁচে থাকতে পারে। আমরা যখন কিডনি ট্রান্সপ্লান্ট করি, আমরা কিন্তু পেশেন্টকে একটা কিডনি দেই, দুইটা কিডনি দেই না। হ্যাঁ, আমরা পেশেন্টকে একটা কিডনি দিই, এবং ট্রান্সপ্লান্ট নিয়ে এরকমও আছে পেশেন্ট 20 বছর বেঁচে আছে। তো আবার আপনি হয়তো বাংলাদেশে শুনছেন, আমেরিকাতেও শুনেন যে কিডনি ডোনেট করে। হ্যাঁ, তো যার দুইটা কিডনি আছে, যদি দুইটাই হেলদি থাকে, সে একটা আরামে ডোনেট করতে পারে যদি টিস্যু ম্যাচ হয়। যে কিডনিটা পাবে, সেও একটা কিডনি নিয়ে ভালোভাবে থাকবে। যার দুইটা কিডনি ছিল, সে একটা দিয়ে দিছে, সেও ভালোভাবে থাকবে। তার কি একটা কিডনির উপরে প্রেসারটা বেশি পড়বে কিনা, এরকম কোনো বিষয় প্রেশারটা বেশি পড়বে, প্রেশারটা অবশ্যই বেশি পড়বে। এবং তখন কিডনিটা আমরা বলি হাইপার ফিল্ট্রেশন, কিডনিটা সাইজেও একটু বড় হয়ে যায়। এবং ওই ধরনের পেশেন্টকে খুব কেয়ারফুলি থাকতে হয় তাদের। আমরা যেমন, আমাদের যাদের দুইটা কিডনি আছে, আমরা অনেক সময় রিস্ক নিতে পারি ফুডের ব্যাপারে, অন্য কিছুর ব্যাপারে। যেমন যদি কারো অ্যানজিওগ্রাম করা লাগে, করোনারি অ্যানজিওগ্রাম, যেই কন্ট্রাস্ট, যে ডাইটা ইউজ করে, সেটা কিডনির জন্য ক্ষতিকর। যাদের একটা কিডনি থাকবে, তাদের খুব কেয়ারফুল থাকতে হবে। হ্যাঁ, একটা কিডনি কিডনি রোগটা যখন দেখা দেয়, তখন কি দুইটাতে দেখা যায়, না কোনো একটাতে হইতে পারে, এরকম বিষয় কোনো রয়েছে? ইউজুয়ালি দুইটাতেই দেখা যায়। স্টোন একসাথে ছাড়া, দুইটাতেই দেখা দেয়। স্টোন ছাড়া, টিউমার ছাড়া, সিস্ট ছাড়া, কিছু কিছু সিস্ট ছাড়া ইউজুয়ালি দুইটাতেই একসাথে এফেক্ট করে। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনি যদি যে কোনো জায়গা থেকে 100 জন রুগী এনে কিডনিতে আল্ট্রাসাউন্ড করবেন, আপনি হয়তো দেখবেন যে 5 জন বা 10 জনের কিন্তু দুইটা কিডনি নাই, একটা কিডনি আছে। হ্যাঁ, কারো কনজেনিটালি কিন্তু দুইটা কিডনি থাকে না। হ্যাঁ, এটা একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর, ওই 100 জনের মধ্যে থেকে যদি আপনি ফাংশন অ্যানালাইসিস করেন, আমরা বলি হচ্ছে ফিল্ট্রেশন টেস্ট, ওইটা যদি করেন, দেখবেন যে 70 to 80% লোকেরই দুইটা কিডনি সমানভাবে কাজ করে না। ভেরি রেয়ারলি, ভেরি রেয়ার যে দুইটা কিডনি সমানভাবে কাজ করে। কারণ হয়তো একটা কিডনি 80% কাজ করে, একটা 20% কাজ করে, এটাও হয়। হ্যাঁ, তো তখন দেখতে হয় যে এটা কিডনি ডোনেট করার আগেও দেখতে হয় যে দুইটা কিডনি সমান কাজ করতেছে কিনা। তো এটা কিডনি ডায়ালিসিস কখন প্রয়োজন হয়? কিডনি ডায়ালাইসিসের দরকার হয় যখন পেশেন্টের যদি ডায়াবেটিস থাকে, তাদের কিডনি ফাংশন লেস দেন 15%, 15%-এর নিচে। আর যদি ডায়াবেটিস না থাকে, তার যদি লেস দেন 10%-এর নিচে হয়, তখন ডায়ালাইসিস করা লাগে। এটা হচ্ছে কি জেনারেল রুল অফ থাম্ব, কিন্তু এর কিছু ব্যতিক্রম আছে। কারো ধরেন কিডনি ফাংশন 20% অথবা 25%, কিন্তু দেখা গেছে তার হার্ট ফেলিয়ারের জন্য, ওই যে বললাম যে কনজেস্টিভ হার্ট ফেলিয়ার, পাম্পিং অ্যাকশনের জন্য তার অনেক শ্বাসকষ্ট হচ্ছে, তখন তার আগেই ডায়ালাইসিস শুরু করতে হবে। হ্যাঁ, আরেকটা সমস্যা হয় কিডনি পেশেন্টের, ওদের পটাশিয়াম লেভেল অনেক হাই থাকে। যদি পটাশিয়াম লেভেল হাই থাকে, তখন রিগার্ডলেস ওটা যদি মেডিসিন দিয়ে কন্ট্রোল করা না যায়, তখন ওদেরকে ডায়ালাইসিস শুরু করতে হয়। কারণ যদি আমরা এটাকে বলি হাইপারক্যালেমিয়া, এটা থাকলে যে কোনো সময় হার্ট বন্ধ হয়ে যেতে পারে এবং পেশেন্ট মারা যেতে পারে। তো সেটা প্রিভেন্ট করার জন্য আমরা ডায়ালাইসিস করি। আরেকটা সমস্যা, ডায়ালাইসিস করা লাগে অ্যাডভান্সড ইয়েতে, ইন অ্যাডভান্স। সেটা হচ্ছে যদি কারো শরীরে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, তখনও আমরা ইমার্জেন্টলি ডায়ালাইসিস করি। তো শুধু যে আমরা ফাংশনটাই দেখি 10%, 15%, নট নেসেসারিলি, আমরা অন্য প্যারামিটার গুলোর দিকেও দেখি। তো
ডায়ালিসিসটা কি নিজেরা নিতে পারে নাকি হসপিটালে যেতে হয়, ডাক্তারদেরকে যেতে হয়? এটা একটা খুব ভালো কোয়েশ্চেন করছেন। আমাদের আমেরিকাতে বেশ কয়েক ধরনের ডায়ালাইসিস আছে। হুম, আমরা একটা বলি হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস, মানে হচ্ছে পেটে ক্যাথেটার দিয়ে এটা এক ধরনের ওয়াটার সলিউশন দিয়ে ডায়ালাইসিস করা হয়। রুগী এখানে ব্লাড দেখে না এবং এখানে কোনো ব্লাডের কানেকশন নাই। এটা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে গিয়ে ফ্লুইডটা জমা থাকে, এটা সাইক্লারের মধ্যে দিয়ে যায়। এই ডায়ালাইসিসটা পেশেন্ট বাসায় বসে করতে পারে। দুইটা কন্ডিশন লাগে, একটা হচ্ছে পেশেন্টকে ফিজিক্যালি স্ট্রং থাকতে হবে হুম, এবং পেশেন্টের একটা হেল্প লাগবে। পেশেন্ট যদি বাসায় একা থাকে, হি হ্যাজ টু বি ভেরি স্ট্রং। আমরা রিকমেন্ড করি, আমেরিকাতে তো যে সমস্যাটা বাংলাদেশে নাই, আমেরিকাতে আছে, অনেকে একা বাসায় একা থাকে। থাকে। আরেকটা হচ্ছে যে বাসাটা একটু নিট এন্ড ক্লিন থাকতে হবে। হুম। আহ, যদি বাসায় একটা সাপ্লাই যেটা থাকবে পেরিটোনিয়াল ডায়ালাইসিসের সাপ্লাইটা রাখার জন্য অ্যাডিকুয়েট স্পেস থাকা লাগবে। এটা এক ধরনের ডায়ালাইসিস। এটা বাসায় বসে পেশেন্ট করতে পারে, রাতে হুক আপ করে ঘুমায় যাবে, বিছনায় যাবে, সকালবেলা উঠে খুলে ফেলবে অ্যান্ড এভরিথিং ইজ নর্মাল। আরেকটা বলি আমরা হোম হিমোডায়ালাইসিস। হুম, আমরা পেশেন্টকে মেশিন বাসায় দিয়ে দিই, পেশেন্টকে ট্রেন করি, ওরা সারাদিন কাজ করে, সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত ওরা বাসায় বসে প্রত্যেকদিন সপ্তাহে 6 দিন ডায়ালাইসিস করে। 6 দিন? 6 দিন। এবং এটা খুব ভালো আউটকাম। ঠিক আছে, এটা বলে হোম হিমোডায়ালাইসিস। আরেকটা ডায়ালাইসিস হচ্ছে যেটা আমরা কনভেনশনাল ডায়ালাইসিস বলি, পেশেন্ট ডায়ালাইসিস ক্লিনিকে গিয়ে 4 ঘন্টা করে ডায়ালাইসিস করে আসে। সেটা ব্লাড, এখানে ব্লাড ইনভলভ। হ্যাঁ, এটার নামই হচ্ছে হিমোডায়ালাইসিস, হিমোমানি ব্লাড। তো ওইটা সেন্টারে গিয়ে করতে হয়। এই 3 টাইপের ডায়ালাইসিস আমেরিকাতে আছে। এটা কি বাংলাদেশে আছে এই ধরনের সিস্টেমটা? বাংলাদেশে আমি ডিটেলসটা জানি না। হ্যাঁ, কিন্তু হোম হিমোডায়ালাইসিস মনে হয় না বাংলাদেশে আছে, কিন্তু পেরিটোনিয়াল ডায়ালাইসিস থাকার কথা। এখন সাইক্লার আছে কিনা সেটা আমি বলতে পারবো না। ওইটা একটা লোক যখন ডায়ালিসিসটা নেয়, ডায়ালিসিসটা করা হয়, তখন তার শারীরিক কি কি পরিবর্তন দেখা যায়? অনেকগুলো পরিবর্তন আসে। হ্যাঁ, অনেক পরিবর্তন আসে। পেশেন্ট আমেরিকাতে ডায়ালিসিসের পেশেন্টের মর্টালিটি রেট 20% ইনক্রিমেন্টাল, এবং আমরা 5 বছর পরে পেশেন্ট বেঁচে থাকবে এই গ্যারান্টি নাই। সো যদি আজকে একটা পেশেন্ট ডায়ালিসিসে উঠলো, তার নেক্সট 1 বছরের মধ্যে মারা যাওয়ার চান্স হচ্ছে 20%, সেকেন্ড ইয়ারে 40%, হুম, থার্ড ইয়ারে 60%, ফোর্থ ইয়ারে 80%, ফিফথ ইয়ারের পরে পেশেন্ট এনি টাইম ক্যান ডাই। হ্যাঁ, তো মোস্ট অফ দ্য পেশেন্টের কিডনি পেশেন্টরা মারা যায় হচ্ছে হার্ট অ্যাটাকে। যাদের কিডনি এফেক্ট করে তাদের খুব কুইক হার্ট এফেক্ট করে ফেলে। হ্যাঁ, সো এটা হচ্ছে একটা ইয়ে বললাম যে কিডনি পেশেন্টের হার্ট এফেক্ট করে। কিডনি পেশেন্টের আপনার স্কিন ডিজিজ হয় এক ধরনের, এটাকে আমরা বলি ক্যালসিফাইলেক্সিস, ফসফরাস এবং ক্যালসিয়ামের ইমব্যালেন্স থেকে হয়। কিডনি পেশেন্টের স্কিনের ইচিং হয়। হ্যাঁ, আস্তে আস্তে কিডনি পেশেন্টের এরকম পা ফুলে যায়। যদিও আমরা অনেক এক্সট্রা ওয়াটারটা রিমুভ করি, সব পেশেন্টের করা সম্ভব হয় না, এবং সেখান থেকে আলসার ডেভেলপ করে, ইনফেকশন ডেভেলপ করে। কিডনি পেশেন্টের, একটা নর্মাল পেশেন্টের যদি ইনফেকশন হওয়ার চান্স থাকে 10%, কিডনি পেশেন্টের ইনফেকশন হওয়ার চান্স থাকে হচ্ছে 50%। অনেক বেশি হাই ইনফেকশন রেট, কারণ প্রত্যেক দিন তার ডায়ালাইসিস ক্যানুলেশন হয়, একটা সুই দেওয়া হয়, ওখান থেকে ইনফেকশন রেটটা অনেক হাই থাকে। ডায়ালিসিসের পেশেন্টের ইমিউনিটি কম থাকে। ডায়ালিসিসের পেশেন্টের আপনার ইভেনচুয়ালি মেমোরি লস করে, কারণ হচ্ছে আমি আর আপনি 24 আওয়ার অন ডায়ালাইসিস, কারণ আমাদের কিডনি কাজ করতেছে, তো কিডনিটা ডায়ালাইসিস করতেছে। কিন্তু ডায়ালাইসিসের রোগীর কিডনি হচ্ছে গিয়ে ওই ডায়ালাইসিস মেশিনটা, তো এটা কাজ করে মাত্র 4 আওয়ার্স, বাকি সময়টা কিন্তু সে ডায়ালাইসিস করে না। তো শরীরে যে টক্সিনটা বিল্ড হয় এটা ব্রেনে গিয়ে জমা হয়, তো তাদের মেমোরি লস হয়, তাদের থিঙ্কিং ক্যাপাসিটি নষ্ট হয়, এটা লিভারে গিয়ে জমা হয়, সেটা লিভার ড্যামেজ করে। হ্যাঁ, এটাকে আমরা বলি ইউরেমিক টক্সিন। এইটা আরেকটা মেজর ড্যামেজ করে, সেটা হচ্ছে পেটের, যেটা আমরা ইন্টেস্টাইন বলি, বাংলায় নাড়িভুড়ি বলি, ক্ষুদ্রান্ত বৃহদান্ত বলি, সেখানে গিয়ে জমা হয়। এবং আমাদের ইন্টেস্টাইনের একটা কন্টিনিউয়াস মুভমেন্ট বলে, আমরা এটাকে ডাক্তারি ভাষায় বলি পেরিস্টালসিস। তো সেটার ফ্রিকোয়েন্সিটা কমে যায়। এর জন্য দেখা যায় পেশেন্টের লং স্ট্যান্ডিং কনস্টিপেশন থাকে। হ্যাঁ, এবং পেশেন্টের অ্যাবডোমিনাল ডিস্টেনশন হয়, অনেক কমপ্লিকেশন হয় যারা পেশেন্ট যারা ডায়ালিসিসে যায় তাদের।
ডায়ালিসিসের মাধ্যমে কি আসলে রোগী সুস্থ হতে পারে কিনা, পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসার কোনো সম্ভাবনা সুযোগ থাকে কিনা? ডায়ালাইসিস তো আর স্বাভাবিক অবস্থা না, কিন্তু একটা পেশেন্ট স্বাভাবিক জীবনযাপন করতে পারে এরকম রোগী আমাদের আছে, তারাই পারে যারা ডাক্তারের হুবহু পরামর্শ শুনে ডায়েটটা ফলো করে। হ্যাঁ, অনেক পেশেন্ট আছে 4 ঘন্টা ডায়ালাইসিসে থাকতে চায় না, 3 ঘন্টা পরে চলে যেতে চায়, হুম, হুম। প্রত্যেক দিন আসতে চায় না, তাদের সাফারিংসটা বেশি হয়। আর যারা একদম রুটিনটা মেনে চলে, খাওয়ার রুটিন মানে, ডায়ালাইসিসের রুগীদের আমরা এক ধরনের ওষুধ দেই, এটাকে বলা হচ্ছে ফসফেট বাইন্ডার। হ্যাঁ, এটা হচ্ছে যে খাওয়া দাওয়া থেকে যে সমস্ত ফসফরাস আসে সেগুলো কন্ট্রোল করার জন্য। হ্যাঁ, যারা এই ওষুধগুলো ঠিক মতো খায়, ডায়েট ফলো করে, ডায়ালাইসিস করে, একটু মাইল্ড এক্সারসাইজ করে, তারা একদম ভালো থাকে। এটা কি ক্লোজ তার টু কি 80। ডায়ালিসিস যখন ভালো হয়ে যাওয়ার করার দরকার হয় না? না না, ওইরকম ভালো মিন্স ডায়ালাইসিসও করবে, এট দ্য সেম টাইম নর্মাল লাইফস্টাইল মানে থাকবে। আজীবন তার সেটা করা লাগবে? সেটা করা লাগবে যদি ট্রান্সপ্লান্ট না হয়। তো কি কি ট্রিটমেন্ট আছে আসলে, যদি মনে করেন যে যখন একটা আহ, প্রাথমিক অবস্থা থাকে, তখন তার কতটুকু স্বাভাবিক হওয়ার সুযোগ থাকে? এটা তো স্বাভাবিক। আপনার আর আমার যদি 40 বছর বয়সের পরে, ন্যাচারাল লস হচ্ছে 1% কিডনি ফাংশন পার ইয়ার। যদি কারো 40-এর হাই পর ব্লাড থেকে প্রেশার, শুরু হবে? এটা প্রত্যেকেরই থাকে। আর যদি ডায়াবেটিস, হার্ট ডিজিজ থাকে, হ্যাঁ, হাই ব্লাড প্রেশার থাকে, তখন 2 to 3%, কারো 4 to 5% লস হয়। এই লসটাকে স্লো ডাউন করা যায় যদি তারা পেশেন্টরা কিডনি ডাক্তারের টাচে থাকে। এটা ভেরি ইম্পর্টেন্ট। হুম, হুম। হ্যাঁ, আমরা পেশেন্ট যে ওষুধ খায় ডায়াবেটিসের, হাই ব্লাড প্রেশারের, আমরা এটাকে ম্যানেজ করে, এটাকে মনিটর করে ওই প্রোগ্রেশনটাকে স্লো করে দিতে পারি। এটা কিডনি ডাক্তারদের ব্রেড এন্ড বাটার, এটাই ওরা করে কিডনি ডাক্তার। যে আপনার যে 4 to 5% পার ইয়ার লুজ না করে আপনি 1% লুজ করেন, দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ। হ্যাঁ, তো তখন আপনার, এরকম আমাদের অনেক রুগী আছে যারা আমাদের কথা শোনে, হুম, ডাক্তারদের হুম। অ্যাডভাইস শোনে। তারা আমি তো প্র্যাকটিস করতেছি 10 ইয়ার্স কিডনি। আমার এরকম অনেক রুগী আছে 10 বছর ধরে ভালো আছে, ডায়ালাইসিসে যায় নাই। হ্যাঁ, এরকম অনেক কিডনি ডাক্তারের অনেক রুগী আছে যাদের ডায়ালাইসিস পর্যন্ত যাওয়া লাগে না, ঠিক। তাদেরই ডায়ালাইসিসে যাওয়া লাগে যারা ডাক্তারের কথা, অ্যাডভাইসটা ফলো করে। আর অপারেশনের মাধ্যমে ধরেন এরকম কোনো দরকার হয় কিনা অপারেশন, যে অপারেশনের মাধ্যমে এখানে কোনো কিছু হলে পরে এটা সুস্থতায় ফিরে আসে, এরকম কোনো বিষয় থাকে কি? এইটা শুধু দুই একটা কন্ডিশনে হয়। সেটা হচ্ছে কারো যদি কিডনিতে ব্লাড ফ্লো কম্প্রোমাইজ থাকে কোনো হুম, কারণে, যেমন হার্টে ব্লক থাকে, কিডনি আর্টারিতেও এরকম ইয়ে থাকতে পারে, রেজিস্ট্যান্স হাই থাকতে পারে। তো ব্লক থেকে হইতে পারে, কারো জেনিটালি হইতে পারে, কারো বিভিন্ন কারণে হতে পারে। তখন ওইখানে হার্টে যেমন রিং পরায়, বাংলায় বলে রিং পরানো, আমরা স্ট্যান্টিং বলি। তো ওইখানে আমরা স্টেন্ট বসায় দিই। তো তখন কিডনি ফাংশন যদি কমে যায় কোনো কারণে, আমাদের এরকম রুগী দেখা আছে যাদের ফাংশন ছিল 25%, 20 to 25%, ওরা 25% থেকে ইমপ্রুভ হয়ে 55-60% পর্যন্ত ব্যাক করছে। একটা পেশেন্ট ক্যান লিড নর্মাল লাইফ যদি তাদের কিডনি ফাংশন অ্যাবভ 40% থাকে। তারা বুঝবেই না কোনোভাবে হোল লাইফ যে তাদের কিডনি সমস্যা আছে। যদি আর কোনো কিডনির ফিল্টার ডিফেক্ট না থাকে। হ্যাঁ, কিন্তু আপনার আহ আহ এটা হচ্ছে গিয়ে আহ একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর হচ্ছে যদি আপনার কারো যদি কিডনিতে স্টোন থাকে, তখন সেটা রিমুভ করলে, যদি সেটার জন্য ব্লক হয়ে থাকে, কারো যদি টিউমার থেকে ব্লক হয়ে থাকে, কারো যদি প্রস্টেট গ্ল্যান্ড এনলার্জমেন্ট থেকে ব্লক হয়ে থাকে, সেটা রিমুভ করলে, অপারেশন করলে তখন কিডনি ফাংশন রিভার্স করে। আদারওয়াইজ যাদের হাই ব্লাড প্রেশার থেকে, ডায়াবেটিস থেকে, অথবা কিডনির আমরা কিছু ডিজিজ বলি যেটা আপনার সাথে এতক্ষণ বলাই হয় নাই, ফিল্টারের কিছু ডিফেক্ট থাকে, মেমব্রেনের কিছু ডিফেক্ট থাকে, হুম। আমরা বলি হচ্ছে গ্লোমেরুলার ডিজিজ। হ্যাঁ, সেগুলো যদি থাকে সেগুলো অপারেশন করে কিছু হয় না। কিছু ওষুধ আছে, ওইটা বায়োপসি করে যদি ডায়াগনোসিসে পৌঁছানো যায়, সেগুলো খেলে পেশেন্ট ভালো থাকে। অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। তারপরও আমরা করোনা কালে যদি একটু পরামর্শ দেন কিভাবে এই করোনা কালটা নিজেকে সুস্থ রাখার জন্য, বিশেষ করে কিডনি সুস্থ রাখার জন্য, কিভাবে তার জীবন ধারণটা, জীবন এই সময়টা চলাফেরা করবে, স্বাভাবিক কাজকর্ম করবে? এটা এটা খুব ভালো প্রশ্ন। আমি সবাইকেই বলি, এটা আমার নিজের জন্য রিমাইন্ডার,
করোনা ভাইরাস, এটার ভ্যাকসিন কবে আসবে আমরা কেউ জানি না। অনেক ধরনের খবর আসে। আপনাকে ভ্যাকসিন সম্বন্ধে যদি আপনার সময় থাকে আমি জি জি বলুন। 3 সেকেন্ডে বলতেছি। জি জি একটা সেটা ভ্যাকসিন ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, তারপর হচ্ছে গিয়ে ন্যাশনাল ইমিউনোলজি অ্যান্ড অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ অ্যাসোসিয়েশন, দে আর ওয়ার্কিং ভেরি হার্ড। হ্যাঁ, আরেকটা ফার্মাসিউটিক্যালস কোম্পানির সাথে আমি সেটার নাম বলতেছি না বিকজ অফ কনফ্লিক্ট। আমাদের বেইলার যে হিউস্টন ক্যাম্পাসে কনসোর্টিয়াম হচ্ছে, ফেজ 3-তে আছে। mRNA 1273 হচ্ছে ভ্যাকসিনটার নাম হবে। 30,000 লোকের উপর ট্রায়াল হবে। ইট উইল টেক টাইম। আগামীকাল কি আসবে তা না। রাশিয়া তো নিয়ে আসলো ভাই। আইডিয়ালি আইডিয়ালি যদি আসে এই বছরের মধ্যে আশা আশা করাটা হবে ইজ এ স্ট্রেচ। হ্যাঁ, এটা হচ্ছে খুব টাইট একটা এক্সপেকটেশন হবে। হ্যাঁ, ইটস এ স্ট্রেচ। আর কিন্তু আমরা যারা আমেরিকাতে থাকি, হ্যাঁ, তারা আশা করি এই বছরের মধ্যে আসবে। হ্যাঁ, কিন্তু এটার চান্স আছে কম। কিন্তু এর মধ্যে কি করতে হবে, সবাইকে মাস্ক পরতে হবে টাইট। হ্যাঁ, নাকের নিচে মাস্ক পরা যাবে না, মাস্কটা নাকের উপরে থাকবে। হ্যাঁ, মাস্কটা যেন এখানে না থাকে। আমি অনেক জায়গায় দেখেছি, রাস্তায় দেখেছি, টিভিতে দেখি। হ্যাঁ, মাস্কটা মাস্কের জায়গায় থাকতে হবে, নাম্বার 1। যদি সম্ভব হয় ফেস শিল্ড ইউজ করবে মাস্কের উপরে, ওইটা একটা অ্যানাদার লেয়ার অফ প্রোটেকশন। এটা হচ্ছে কি ইন জেনারেল। বাড়িতে যদি কেউ সিক থাকে, স্ট্রিক্ট আইসোলেশন মেনটেন করবে। হ্যাঁ, কোয়ারেন্টাইন যেটা আমরা বলি, স্ট্রিক্ট আইসোলেশন মেনটেন করবে। এখানে আত্মীয়তার সুযোগে আত্মীয়তা ভালো, কিন্তু রোগটা কিন্তু আত্মীয় না। হ্যাঁ, সেটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এবং সেই অনুযায়ী স্পেশাল প্রিকশন নিতে হবে। এটা হচ্ছে জেনারেল কথা। আমি সবাইকে রিকোয়েস্ট করি, করোনা ভাইরাস করোনা ভাইরাস ভ্যাকসিন আসার আগে আপনারা সবাই ইনফ্লুয়েঞ্জা শট নিয়ে নেন। যারা এই যে কোয়ালিফাই করেন 40-45 বছরের উপরে, অথবা কোনো ইমিউনো কম্প্রোমাইজ কন্ডিশন আছে, তারা নিউমোনিয়া শট নিয়ে নেবেন। হুম। আর যখন করোনা ভাইরাসের ভ্যাকসিন আসবে, তখন আমার যারা বাংলাদেশের ব্রাদার্স এন্ড সিস্টার, আমি ওনাদের সবার জন্য খুব ফিল করি। আপনারা 2 সপ্তাহ অপেক্ষা করে তারপরে টিকাটা নেবেন। দেখেন 2 সপ্তাহ অন্য মানুষ সবাই নিবে, কিরকম ইফেক্ট হয় আমরা দেখি। হ্যাঁ, দেখে তারপরে আমি রিকমেন্ড করি আমার পেশেন্টদেরকে ভ্যাকসিনটা আসলেই জাম্পিং না করে 2 সপ্তাহ অপেক্ষা করে তারপরে ভ্যাকসিনটা নেই। এই হচ্ছে আমার অ্যাডভাইস। হ্যাঁ, হ্যাঁ, হুমায়ুন ভাই যে যে রাশিয়ার বিষয়টা যেটা তারা যে দাবি করছে তাদেরটা তারা সবাই আগে দিচ্ছে, এরকম বিষয়টা আসলে আমেরিকা কি আসলে এক্ষেত্রে পিছিয়ে গেল? না না, পিছিয়ে নাই, অ্যাকচুয়ালি পিছিয়ে নাই। এটা এক এক দেশের এক এক প্রোটোকল। হ্যাঁ, আমাদের আমেরিকাতে আমাদের প্রোটোকল হচ্ছে আমাদের 30,000 লোকের উপর ভ্যাকসিনটা প্রয়োগ করতে হবে, এবং তাদেরকে আমাদের মিনিমাম 90 days ওয়াচ করতে হবে। তারপরে আমরা এটা ভ্যাকসিনের সেফটি দিয়ে আমরা বাজারে ছাড়তে পারি। কারণ রাশিয়াতে ওরা কত হাজার লোকের উপর টেস্ট করছে সেই ডাটা কিন্তু ওরা পাবলিশ করেনি। হ্যাঁ, আমরা তো এখানে নাম্বার বেসড, হ্যাঁ, ডেটা বেসড প্র্যাকটিস করি আমরা, এভিডেন্স বেসড মেডিসিন আমরা আমেরিকাতে প্র্যাকটিস করি। সো একটা ভ্যাকসিন বানায় ফেললো, সেটা কতজন লোকের উপর প্রয়োগ করা হইলো, হোয়াট আর দ্য কম্পোনেন্টস, এগুলো ডিটেলস জেনে আমরা যদি সেফ হয় আমরা ইউজ করব। আমেরিকা আমার ধারণা পিছায় নাই। আমার কবে ধারণা নাগাদ আসতে আমেরিকা, পারে? সেটাই বললাম যে যদি ডিসেম্বরের মধ্যে আমরা পেয়ে যাই উইল বি ভেরি লাকি। হ্যাঁ, কিন্তু এখন আমরা ফেজ 3 ট্রায়ালে আছি, এবং এটা নিয়ে কনসোর্টিয়াম আমাদের হয়েছে বেইলার মেডিকেল সেন্টারে ইন হিউস্টন, আমাদের যে প্যারেন্ট হসপিটাল, সেখানে কনসোর্টিয়াম হইলো। তারপর হচ্ছে এনআইএইচ এর যে যারা ইনচার্জ, দে আর ওয়ার্কিং ভেরি হার্ড। হ্যাঁ, আমাদের মেডিকেল সেন্টারেও রিসার্চ হচ্ছে। 30,000-এর মধ্যে কিছু একটা অ্যামাউন্ট, কনফিডেন্সিয়ালিটির জন্য আমি বলতেছি না, যে মেডিকেল সেন্টারে আমি প্র্যাকটিস করি, আমাদের এখানেও দেয়া হয়েছে। হ্যাঁ, তো এটা পরীক্ষামূলক। আমরা দেখবো ডেটা কিরকম সাপোর্টিভ, কোনো কমপ্লিকেশন হয় কিনা। তারপর আমরা এটা, আমেরিকা ইজ ডুইং রাইট থিং। এবং যখন এই ভ্যাকসিনটা আসবে সব ডেটা পাবলিশ করা হবে, কয়টা লোকের কমপ্লিকেশন হয়েছে, কয়টা লোকের হয়নি। আপনি নিশ্চয়ই একটা ভ্যাকসিন নিয়ে কমপ্লিকেশনে পড়তে চান না। হ্যাঁ, সেই জন্য আমরা খুব কেয়ারফুল স্টেপস নিচ্ছি। হ্যাঁ, রাশিয়া হয়তো বের করে ফেলছে, আই ডোন্ট নো, কিন্তু ওদের স্ট্যাটিস্টিক্স তো আমাদের কাছে শো করেনি। তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ।
প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করবো। আপনারা ভালো থাকবেন।